বোটটা 18 ফুট লম্বা, 10 ঘোড়ার ইঞ্জিন, কংক্রিট আর কাঠ দিয়ে তৈরি একটা শেডের নিচে নোঙর করা রয়েছে। বেশ পুরনো, কিন্তু খুব কম ব্যবহার করা হয়েছে বলে দেখতে এখনো একেবারে ঝকঝকে নতুনের মতো লাগে। যেটির ওপর দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে ছোট একটা লাফ দিল টিনা। ডেকে নামলো। সেখান থেকে সিঁড়ি বেয়ে নেমে গেল ইঞ্জিন রুমে। ইঞ্জিনটা পরীক্ষা করে ডেকে ফিরে এলো একটু পরই। রেলিংয়ে ভর দিয়ে তাকালো রানার দিকে। হাতছানি দিয়ে ডাকলো ওকে। চলে এসো, সব ঠিক আছে। রানার ঠিক উল্টোটা মনে হলো। অশুভ কোনো লক্ষণ নেই, তবু কেন যেন খুঁতখুত করছে মন। বারবার সন্দেহ যাচ্ছে আড়াল থেকে কেউ নজর রাখছে ওদের ওপর। অথচ এই রকম মনে হবার সঙ্গত কোনো কারণ খুঁজে পেল না রানা। সন্ধে নামছে। ভ্রু কুঁচকে বনভূমির চারদিকে আরেকবার তাকালো ও। বঙ্গোপসাগর মাইল 25-30 দূরে থাকতে পশুর নদীর তীরে সুন্দরবনে ওদেরকে নামিয়ে দেয় লঞ্চ। পেছনের লঞ্চ তখনও আগের সেই দূরত্ব বজায় রেখেছে, 2 মাইল। কিন্তু ওদের লঞ্চ যখন তীরে ফিরল, বাকির আড়ালে রয়েছে সেটা। লঞ্চ থেকে নেমেই রানার হাত ধরে ছুটতে শুরু করেছে টিনা। পায়ে হাঁটা সরু পথ ধরে সিকি মাইলটা এগিয়ে আবার নদীর ধারে চলে এসেছে ওরা। এটাও পশুর নদী, তবে শাখা। ধনুকের মতো বেঁকে গিয়ে ছোট বড় বেশ কয়েকটা দ্বীপকে পাশ কাটিয়ে এগিয়েছে শাখাটা। খুঁতখুঁতে ভাবটা মন থেকে তাড়াবার চেষ্টা করলো রানা। যেটির ওপর দিয়ে এগোলো ও। জানতে চাইল, কতক্ষণ লাগবে পৌঁছতে? মিনিট 20 বলল টিনা। ওখানে আমাদের কোনো অসুবিধে হবে না। বাড়িতে প্রচুর টিনের খাবার আছে, অন্তত সপ্তাহখানেক তো চলবেই। ডেকে উঠে এলো রানা। অতদিন থাকতে হবে বলে মনে হয় না। মেইন কেবিনের দিকে পিছন ফিরে নদীর পার, তারপর জঙ্গলের দিকে আরেকবার তাকালো ও। ঠিক আছে, ইঞ্জিন স্টার্ট দাও গে, যাও। রানার অস্বস্তি টের পেয়ে তীক্ষ্ণ হয়ে উঠল টিনার দৃষ্টি। কি ব্যাপার ডিউক? কিছু না, বোধহয় নার্ভের বেয়াদবি। বারবার মনে হচ্ছে কেউ লক্ষ্য করছে আমাদেরকে। দূর, কথাটা হেসেই উড়িয়ে দিল টিনা। পুলিশকে আমরা খসিয়ে দিয়েছি। আন্দাজ করে এদিক যদি আসেও অনেক সময় লেগে যাবে। পুলিশ নয়, আর কি হতে পারে? না, খানিক ইতস্তত করে বলল রানা। আর কেউ হতে পারে না। ঘটাং করে আওয়াজ হলো পেছনে। খুলে গেল মেইন কেবিনের দরজা। ঝট করে পেছন ফিরল ওরা। তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো টিনার গলা থেকে। মেইন কেবিনের ভেতর কে যেন দাঁড়িয়ে রয়েছে, একটা ছায়ামূর্তি। একটা হাত তুলে দরজার পাশের সুইচ অন করে আলো জ্বালল সে। ডেকের ওপর তার ছায়া পড়ল। সতর্ক পায়ে এগোলো রানা। কে? আলোর নিচ থেকে বেরিয়ে ডেকে এসে দাঁড়ালো কেয়া। কোমরের পাশে রয়েছে হাতে ধরা মাউজার। ওদের দিকে তাক করা। কালো সালোয়ার আর কালো কামিজ পরে আছে সে। নাইমের ফ্ল্যাটে প্রথম যেদিন ওকে দেখেছিল রানা, সেদিনও এই পোশাক পরেছিল ও। আজও ওকে মূর্তিমান শোক বলে মনে হলো। ছোটোখাটো গড়ন, কিন্তু ভারী সুন্দর। উজ্জ্বল শ্যামলা মুখ থমথম করছে, চোখ দুটো জ্বলে। আমিও যাচ্ছি তোমাদের সাথে, এক নিঃশ্বাসে বলল সে। স্বস্তির ছোট একটা নিঃশ্বাস ফেলল রানা। সঙ্গত কোনো কারণ ছাড়াই সন্দেহ হয়েছিল ওর, কেবিন থেকে হয়তো ফয়েজ আহমেদ বেরিয়ে আসবে। অসময়ে হাজির হবার বিদঘুটে একটা প্রবণতা আছে তোমার, বলে মুচকে হাসল রানা। এখানে তুমি এলে কিভাবে? এখানেই তো আবার দেখা হবার কথা ছিল, ঠান্ডা সুরে বলল কেয়া। এত সহজে আমাকে ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে পারবে নিশ্চয়ই সেটা আশা করনি তুমি। তোমার কথা আমি ভুলেই গিয়েছিলাম। মাউজারের দিকে কড়া নজর রেখে বলল রানা। আকরাম বুঝি কেবিনের ভেতর থেকে কাভার দিচ্ছে তোমাকে? হেসে উঠল কেয়া। ঠিক হাসি নয়, কর্কশ বেসুরো একটা শব্দ বেরিয়ে এলো গলার ভেতর থেকে। গা ছমছম করে উঠল রানার। এতক্ষণে খেয়াল হলো ওর, শুধু ক্লান্ত নয়, রীতিমতো অসুস্থ দেখাচ্ছে কেয়াকে। ঠোঁট জোড়া ফ্যাকাশে, যেন রক্ত নেই। চোখের নিচে কালি, এলোমেলো হয়ে আছে মাথার চুল। আকরাম? বেচারা। মানে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল রানা।
রানার পাশে চলে এসে ওর একটা কবজি চেপে ধরল টিনা। আকরাম মারা গেছে, ফিস ফিস করে বলল কেয়া। মারা গেছে? বিস্মিত দেখালো রানাকে। এটা আশা করেনি ও। কিভাবে? কি ঘটেছিল? পুলিশ কি ওকে? হঠাৎ হিংস্র হয়ে উঠল কেয়ার চেহারা। টিনার দিকে তাকালো সে। ঠোঁটের কোণ বাঁকা করে বলল, ওকে জিজ্ঞেস করো, ও জানে। ওর ভাই আবিদ তাকে খুন করেছে। এক হাত দিয়ে রানাকে জড়িয়ে ধরল টিনা। তোমার কথা বুঝলাম না, কেয়াকে বলল রানা। কিভাবে বুঝলে আবিদ তাকে খুন করেছে? কিভাবে আবার? ঘটনাটা নিজের চোখে ঘটতে দেখেছি। হিস হিস করে উঠল কেয়ার গলা। টিনার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপল সে। তারপর রানার দিকে তাকালো। একটা হাত তুলল মাথায়। রানা লক্ষ্য করল আঙুলগুলো কাঁপছে। মাথার চুলে আঙুল চালাতে শুরু করলো সে। তারপর বলল, প্রথম থেকেই আমাদেরকে অনুসরণ করছিল আবিদ। অনুসরণ করছিল? এক হাত দিয়ে টিনাকে ধরে রাখলো রানা। সব কথার শুরু থেকে বলো দেখি। কাঠ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো কেয়া। তারপর হড়বড় করে বলতে শুরু করলো। সারাফাতের বাংলোয় মারা গেল শাহেদ। আমাদেরকে পালাবার সুযোগ করে দেবার জন্যে নিজের ইচ্ছায় প্রাণ দিল সে। আকরাম মারাত্মকভাবে আহত হলো। পুলিশ আমাদেরকে প্রায় ধরে ফেলেছিল। আমরা একটা মসজিদের ভেতর লুকিয়েছিলাম। বারবার ঢোক গিলতে দেখে মনে হলো কেয়ার মুখের ভেতরটা শুকিয়ে গেছে, তাই কথা বলতে পারছে না। কেমন যেন শূন্য হয়ে উঠল চোখের দৃষ্টি। নিঃশব্দে তাকিয়ে থাকলো ওদের দিকে। তারপর ধীরে ধীরে ভ্রু জোড়া কুঁচকে উঠল। একটা হাত থেমে নেই, আঙুল দিয়ে খুলি টেপাটিপি করছে। তারপর? তাগাদা দিল রানা। তারপর কি হলো? আমরা একটা মালগাড়িতে উঠি, আবার শুরু করলো কেয়া। কিন্তু এবার তাকে অনিশ্চিত দেখালো। কথা বলছে থেমে থেমে। ভাগ্য আমাদেরকে সহায়তা করে। কোথাও না থেমে সোজা খুলনার দিকে আসছিল ট্রেন। কিন্তু আকরামের অবস্থা সিরিয়াস হয়ে উঠল। পানি পানি করে জান দিচ্ছিল সে। তাকে রেখে পানি আনতে যাই আমি। এক এক করে অনেকগুলো ওয়াগান দেখি, কিন্তু কোথাও পেলাম না। ফিরে আসছি, এই সময় তার চিৎকার শুনতে পেলাম। পাশের ওয়াগান থেকে দেখতে পেলাম ট্রেন থেকে বাইরের দিকে অর্ধেক ঝুলে পড়েছে সে। ঝুলছিল দরজার হাতল ধরে। গলাটা প্রায় বুজে এলো কেয়ার। ফিস ফিস করে বলল, ওর গলা টিপে ধরেছিল আবিদ। পাশের ওয়াগান থেকে আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। ট্রেন থেকে নিচে পড়ে গেল আকরাম। ঠিক সেই সময় পাশের লাইনে উল্টো দিক থেকে একটা ট্রেন আসছিল। আকরামের ওপর দিয়ে চলে গেল সেটা। জাফর যেভাবে মারা গিয়েছিল সেও সেভাবে মারা গেল। আবিদ ওকে খুন করেছে। রানার শিরদাঁড়ার কাজটা শিরশির করে উঠল। আবিদকে তুমি দেখেছো? তীক্ষ্ণ হয়ে উঠল দৃষ্টি। হ্যাঁ। চিনতে পেরেছো তাকে? আর কাউকে দেখে আবিদ বলে মনে করনি তো? কেয়ার চেহারা কঠোর হয়ে উঠল। গলা চড়িয়ে ঝাঁঝের সাথে জানতে চাইল সে, তুমি কি ভাবো আমাকে আবিদকে দেখেও চিনতে পারবো না? মিথ্যে কথা বলছে ও, ফিস ফিস করে বলল টিনা। রানার গায়ের সাথে সেটে রয়েছে সে। তার কাঁপুনিটা অনুভব করতে পারল রানা। থামো, নিচু গলায় টিনাকে বলল রানা। বলতে দাও ওকে। কেয়ার দিকে ফিরে বলল, আকরাম মারা যাবার পর কি ঘটল? শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো কেয়া। ভ্রু জোড়া আগের মতোই কুঁচকে আছে। চেহারা দেখে মনে হলো কি যেন স্মরণ করার চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছে না। অবশেষে বলল, তারপর তারপর আবিদের পিছু নিয়ে এখানে পৌঁছেছি আমি। দ্বীপে গেছে সে। সংক্ষেপে সারছো তুমি, বলল রানা। আকরামের সাথে ট্রেনে তুমিও যে আছো আবিদ সেটা জানতো, তাহলে তোমাকে কিছু না বলে ছেড়ে দিল কেন? বোকা বোকা দেখালো কেয়াকে। মনে হলো চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়েছে তার। মাউজার ধরা হাতটা উপর নিচে ওঠানামা করছে। বিড় বিড় করে বলল সে, দ্বীপে গেছে সে। কিভাবে বুঝলে দ্বীপে গেছে সে? আমি তাকে যেতে দেখেছি। কিন্তু গেল কিভাবে? এটা তার বোট, কিভাবে গেল? মাথা থেকে কপালে নেমে এলো কেয়ার হাত। চোখের একটা পাশ টিপে ধরলো আঙুল দিয়ে। বলছি তো, আমি তাকে যেতে দেখেছি। মংলা থেকে একটা বোট নিয়ে রওনা হয়েছিল সে।
খানিকক্ষণ চুপ করে থেকে আবার শুরু করলো, যেন নিজের সাথে কথা বলছে। আমি 9 জনের শেষ জন, বাকি সবাই শেষ হয়ে গেছে এক এক করে। ওদের তুলনায় অনেক বেশি বুদ্ধি আর সাহস রাখে আবির, কিন্তু চালাকিতে আমার সাথে পেরে উঠবে না সে। সামনে এগোতে শুরু করলো কেয়া, হুমকি দেওয়ার ভঙ্গিতে নাড়ল মাউজারটা। বোট ছাড়ো। হঠাৎ গলা চড়ালো সে। জলদি, যথেষ্ট সময় নষ্ট হয়েছে। আর নয়, দ্বীপে আছে সে, এবার আর তার পালাবার কোনো উপায় নেই। বোট ছাড়ো। সাবধান, ফিস ফিস করে টিনাকে বলল রানা। ও পাগল হয়ে গেছে, যা বলছে করো। হুইল হাউসে ঢুকলো ওরা। দোরগোড়ায় মাউজার হাতে দাঁড়িয়ে থাকলো কেয়া। ম্লান পাংশু হয়ে গেছে টিনার চেহারা। কাপা হাতে ইঞ্জিন স্টার্ট দিল সে। শেডের তলা থেকে বেরিয়ে মাছ নদীর দিকে ছুটল বোট। যতটা আশা করেছিল রানা, নিরিবিলি দ্বীপ তার চেয়ে অনেক বড়। ভেবেছিল 100 গজ পলিমাটি নিয়ে নদীর বুকে একটা চর, সেখানে কুড়ে ঘর টাইপের মাথা গোজার একটা ঠাঁই আছে। কিন্তু বোট যতই দ্বীপের দিকে এগোলো, ওর ধারণা বদলে যেতে লাগলো। পশুর নদী এখানে বিশাল আকার পেয়েছে। সাগর এখান থেকে খুব বেশি দূরে নয় বলে ঢেউগুলো প্রকাণ্ড। ছোট কিন্তু সুন্দরভাবে আড়াল করা একটা হারবারে ঢুকলো মোটরবোট। ডেকে দাঁড়িয়ে চোখ তুলল রানা। সাঁঝের আবছা আলোতেও পরিষ্কার দেখা গেল আকাশ ছোঁয়া মাটির ঢিবি। সারি সারি পাহাড়ের আকৃতি ভীষণ গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। কোনোটা একেবারে খাড়া উঠে গেছে, কোনোটা আবার ঢালু। কয়েকটা ঢিবি শুধু ঘাস মোড়া, বাকিগুলোর গায়ে গভীর জঙ্গল গজিয়েছে। এতই গভীর আর ঘন জঙ্গল, ওখানে হিংস্র জানোয়ার থাকা বিচিত্র নয়। টিনা বোধহয় ঠিকই বলেছিল, নতুন লোকের জন্যে দ্বীপটা বিপদসংকুল হতে পারে। বেশ ঘন কুয়াশার পর্দা ঢেকে রেখেছে দ্বীপের ওপারের আকাশটাকে। তীব্র বাতাস, শো শো আওয়াজ ছাড়া আর কিছু ঢোকে না কানে। হারবারে বোট ভেড়ার সময় আশপাশ থেকে একদল সিগাল ডানা মেলল। পাখনার ঝটপট ঝটপট আওয়াজ তুলে অন্ধকারে হারিয়ে গেল তারা। মোটর বোট থেকে জেটিতে নেমে এলো ওরা। সবার পেছনে রয়েছে মাউজার হাতে কেয়া। জেটির পর মাটি কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। একটা ঢিবির মাথায় উঠে গেছে ধাপগুলো। গুনল রানা, 200 ধাপ। সিঁড়ির মাথায় পাথরের তৈরি প্ল্যাটফর্ম। ওখানে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া ঢিবিগুলোর দিকে তাকালো রানা। বাতাসে ওদের কাপড় চোপড় উঠছে, ঠেলে নিয়ে যেতে চাইছে প্ল্যাটফর্মের কিনারার দিকে। কিনারা থেকে ঝট করে নিচে নেমে গেছে ঢিবির গা। নিচে উথাল পাথাল নদী। বাতাসের দাপট এড়াবার জন্যে মাথা নিচু করে টিনাকে অনুসরণ করলো ও। সরু পাথরের স্ল্যাব বসানো পথ, সামান্য একটু ঢালু, আরও ওপর দিকে উঠে গেছে। শেষ মাথাটা অন্ধকারে দেখা গেল না। পিছু পিছু আসছে কেয়া। কোথাও হোঁচট খেলেই আনমনে বিড় বিড় করে কি যেন বকছে সে। হঠাৎ করে এই বাড়িটার কাছে চলে এলো ওরা। প্রথমে পাথরে একটা চাতাল আর ভিত তৈরি করা হয়েছে। তার ওপর দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটা। আকারে ছোটই, কিন্তু যেমন গম্ভীর দর্শন তেমনি শক্ত। ছাদ, ফ্লোর আর দেয়ালগুলো কংক্রিটের। এক পাশে আরেক প্রস্থ সিঁড়ি দেখা গেল, প্রায় খাড়াভাবে উঠে গেছে ওপর দিকে। টিনাকে প্রশ্ন করে জানতে পারল রানা, সিঁড়িটা শেষ হয়েছে খুদে একটা সমতল চূড়ায়। দ্বীপের সবচেয়ে উঁচু জায়গা ওটা। সাগর পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যায়। গোটা বাড়ি অন্ধকারে ডুবে আছে। জানালাগুলো কালো আয়নার মতো। অলস ভঙ্গিতে ভেসে যাওয়া মেঝের প্রতিবিম্ব পড়েছে গায়ে। সামনের দরজার দিকে পা বাড়ালো টিনা। তার হাত ধরে পিছু টানল রানা। তাড়াহুড়ো করো না, কেউ যদি ভেতরে থাকে। কেউ নেই, নিচু গলায় কিন্তু জোর দিয়ে বলল টিনা। ওর কথা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো না? তবু ঝুঁকি নেবার কোনো মানে হয় না। যেখানে ভয় পাবার কিছু নেই সেখানে ঝুঁকি নেবার প্রশ্ন ওঠে না, জবাব দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল টিনা। রানা তাকে বাধা দেবার আগেই ছুটে গিয়ে সামনের দরজার সামনে দাঁড়ালো সে। টর্চ কিনলে, সেটা কোথায়? কাঁধের ওপর দিয়ে রানার দিকে ফিরে বলল, এখান থেকে চলে যাবার সময় মোম দিয়ে দরজা সিল করে দিই আমরা। সিল যদি ঠিক থাকে মনে করতে হবে ভেতরে নেই কেউ।
টিনার পাশে চলে এলো রানা। টর্চের আলো ফেলল দুই কাবাটের মাঝখানে। দরজা খোলা হলে মোমের সিল ভেঙে পড়ার কথা। টর্চের আলোয় দেখা গেল দুই কপাটের ফাঁকে লেগে রয়েছে মোম। ভেতরে ঢোকার আর কোনো রাস্তা আছে? জানতে চাইল রানা। পেছন দিকে না তাকিয়েও বুঝল ও। ধীরে ধীরে সতর্কতার সাথে ওদের দিকে এগিয়ে আসছে কেয়া। যা বলবে জোরে বলো, হুমকি দেওয়ার সুরে বলল কেয়া। আমার সাথে ষড়যন্ত্র করে সুবিধা করতে পারবে মনে করলে মস্ত ভুল করবে। কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, নরম সুরে বলল রানা। আমরা তোমাকে নিয়ে কথা বলছি না। বুঝবো কিভাবে? জোরে কথা বলতে কি হয়? খেকিয়ে উঠল কেয়া। ঠিক আছে, মেনে নিয়ে বলল রানা। এবার থেকে তাই বলবো, কিন্তু হাতের মাউজারটা এবার সরাও না। আমাকে তোমার এত কেন ভয়? তোমাকে নয়, ভয় পাই ওদেরকে। ওদেরকে? আবিদ আর আবিদের বোনকে, বলল কেয়া। সুযোগ পেলেই আমাকে মেরে ফেলবে ওরা। ঘটনাটা যদি ঘটতে শুরু করে তোমার ভূমিকা কি হবে তাও আমার জানা আছে। প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছ, তা তো আর আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। কী সব আজে বাজে বকছ? ওর কথায় কান দিও না, ভয়ে ভয়ে বলল টিনা। তুমি না বললে ওর মাথা খারাপ হয়ে গেছে? বলল রানা স্বাভাবিক গলায়। জানতে চাইল, ভেতরে ঢোকার আর কোনো রাস্তা আছে টিনা? না, এটাই একমাত্র পথ। নিচের জানালাগুলো তো দেখেইছ, সবগুলোই শাটার লাগানো আছে, ভেতর থেকে বন্ধ করার সিস্টেম। ভেতরে ঢোকার আর কোনো রাস্তা থাকলেও ও তা স্বীকার করবে নাকি? পেছন থেকে হুল ফোটালো কেয়া। পাল্টে কিছু না বলে চামড়ার ব্যাগ খুলে কোটটা বের করলো টিনা। কোটের পকেট থেকে চাবি নিয়ে দরজার তালা খুলল। সাবধান, কঠিন সুরে বলল কেয়া। ছুটে ভেতরে পালাবার চেষ্টা করেছো, টের পেলেই আমি কিন্তু গুলি করব। আমি কাউকে ভয় করি না, শান্ত কিন্তু দৃঢ় সুরে বলল টিনা। পালাবো কেন? আবিদের বোনের এত বড় স্পর্ধা, মুখে মুখে তর্ক করে, বলেই খিলখিল করে হেসে উঠল কেয়া। নির্জন দ্বীপে হায়নার হাসির মতো শোনালো গলার আওয়াজটা। রানার আরও গায়ের কাছে সরিয়ে এলো টিনা। কি হলো, তুমি নাকি ভয় পাও না? হাসি থামিয়ে বিদ্রূপের সুরে জানতে চাইল কেয়া। তোমাদের ঢলাঢলি দেখে ঘেন্না ধরে গেছে আমার। নাও, অনেক হয়েছে, কবাট খোলো। জেনারেটর চালু করে দিল টিনা। তারপর সুইচ টিপতেই জ্বলে উঠল বাইরের ইলেকট্রিক বাতি। একটা হাত দিয়ে কবাটের গায়ে ধাক্কা দিল রানা। খুলে গেল দরজা। টিনার হাত ধরে ভেতরে ঢুকলো ও। নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে সুইচ টিপল টিনা। বেশ বড় আকারের একটা ড্রয়িং রুম, আরাম কেদারা, সোফা ইত্যাদি দিয়ে সুন্দরভাবে সাজানো। টিনাকে ছাড়িয়ে এগিয়ে গেল রানা। বলল, অপেক্ষা করো এখানে, ভেতরটা ঘুরে দেখে আসি আমি। এখানে নেই কেউ, জোর দিয়ে বলল টিনা। হয়তো, কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে রাজি নই, বলল রানা। রানাকে বাধা দিয়ে কি যেন বলতে যাচ্ছিল কেয়া, কিন্তু কি মনে করে চুপ করেই থাকলো। রানা ভেতর দিকের দরজার কাছে পৌঁছেছে। এই সময় মুখ খুলল সে। যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করার চেষ্টা করলে ভুল করবে তুমি। ভুল করা আমার পোষাবে না, ঘাড় ফিরিয়ে কেয়াকে বলল রানা। তাই চালাকি কড়াকড়ির মধ্যে নেই আমি। তবু কথাটা মনে করিয়ে দিলাম। আর চোখে টিনার দিকে তাকালো কেয়া। মনে থাকে যেন, আবিদের বোন আমার কাছে জিম্মি হিসেবে থাকলো। কাঁচ ঝাঁকিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল রানা। গোটা বাড়ির ভেতরটা ঘুরে দেখতে 5 মিনিটের বেশি লাগলো না ওর। দোতলাতেও উঠল, প্রতিটি রুমে ঢুকলো ও। ভেতরে যে কেউ লুকিয়ে নেই নিশ্চিতভাবে বুঝলো সেটা। জানালা দরজা সবগুলো ভেতর থেকে বন্ধ। ফিরে এলো রানা। অস্থিরভাবে পায়চারি করছে কেয়া। আলোর নিচে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে টিনা। রানাকে দেখেই চোখে রাজ্যের প্রশ্ন নিয়ে তাকালো সে। রানা যে ফিরে এসেছে সেদিকে কেয়ার কোনো খেয়ালই নেই। কিছু দেখলে? ফিস ফিস করে জানতে চাইল টিনা। না। পায়চারি থামিয়ে প্রথমে টিনা, তারপর রানার দিকে তাকালো কেয়া। ফের তোমরা গুজুর গুজুর করছো?
বাড়ির ভেতর কেউ নেই, বলল রানা। এই রাতে আর দ্বীপটা ঘুরে দেখা সম্ভব নয়। তুমি কি বলো? কত বড় দ্বীপ এটা? জানতে চাইল কিয়া। আমার সাথেও টর্চ আছে। কতক্ষণই বা লাগবে? আকাশের অবস্থা ভালো নয়, বলল রানা। খুব বড় নয় দ্বীপটা, কিন্তু ছোটও নয়। অনেক ঢিবি আছে, দেখনি? কেউ যদি থাকেও, কোথায় আছে বুঝবে কিভাবে? চারদিকে তো শুধু জঙ্গল। খানিক চিন্তা করে হেসে উঠল কেয়া। চট করে রানার দিকে একবার তাকালো টিনা। হাসছো যে? জিজ্ঞেস করলো রানা। ঠিক আছে, সকাল হোক, তারপর দেখা যাবে। হাসি থামিয়ে বলল কেয়া। আবিদ পালিয়ে যাবে, সে ভয় নেই। আমি তার শেষ শত্রু। আমাকে না মারতে পারলে এত খুন খারাপির কোনো অর্থ থাকবে না। কাল সকালেও তাকে খুঁজতে যাবার কোনো দরকার নেই। আমি জানি সে নিজেই আমার কাছে আসবে। ওকে বলো, ইচ্ছে করলে একটা বেডরুমে রাতটা কাটাতে পারে ও, রানাকে বলল টিনা। না, কেয়ার চেহারায় অকারণ জেদ ফুটে উঠল। এই ড্রয়িং রুমেই থাকবো আমি। চাপাচাপি করো না, নিচু গলায় টিনাকে বলল রানা। আর চোখে লক্ষ্য করলো ওদের অস্তিত্বের কথা ভুলে গিয়ে আবার অস্থিরভাবে পায়চারি শুরু করেছে কিয়া। চলো, ওর কাছ থেকে দোতলায় পালিয়ে যাই। ড্রয়িং রুমের এক কোণ থেকে উঠে গিয়ে সিঁড়িটা, ধীর পায়ে সেদিকে এগোলো ওরা। সিঁড়ির নিচে পৌঁছে ঘাড় ফিরিয়ে তাকালো রানা। ঠোঁট জোড়া নড়ছে কেয়ার, কিন্তু শব্দগুলো শোনা যাচ্ছে না। এখনো পায়চারি করছে আপন মনে। পা টিপে টিপে দোতলায় উঠে এলো ওরা। আগেই দেখে গেছে ও, ওপরে 4টে বেডরুম, একটা সিঁড়ির মাথার কাছেই। সেটাতেই ঢুকলো ওরা। এটা থেকে পাশের কামরায় যাবার দরজা আছে। ভেতরে ঢুকে আলো জ্বেলেই ফোঁস করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো টিনা। উফ, ধরে প্রাণ ফিরে এলো। দরজা বন্ধ করে ওর দিকে তাকালো রানা। রাতটা ভালোই ভালোই কাটলে হয়, বলল ও। ভ্রু কুঁচকে উঠল টিনার। কেন? তুমি কোনো বিপদের আশঙ্কা করছো নাকি? আমি নই, পরিস্থিতি এবং আমার মন। যারা 5 সেকেন্ড রানার মুখের দিকে সন্ধানী চোখে তাকিয়ে থাকার পর ব্যগ্র কণ্ঠে জানতে চাইল টিনা। ওর কথা বিশ্বাস করেছো তুমি? তোমারও ধারণা আবিদ এই নিরিবিলিতে আছে? সাথে সাথে কিছু না বলে সিগারেট ধরালো রানা। চিন্তিতভাবে তাকালো টিনার দিকে। কিয়া যে সুস্থ নয় সে তো বোঝাই যাচ্ছে, শান্তভাবে বলল ও। আকরাম সম্পর্কে যে গল্পটা শোনালো ধোপে টেকে না। আবিদ ওর মাথার ভেতর এমনভাবে গেঁথে আছে, যা দেখছে বলে মনে করছে ও, তার বেশিরভাগটাই বোধহয় ওর নিজের মনের কল্পনা মাত্র, আসলে ঘটছে না। হাতের তালু দিয়ে চোয়াল ঘষল ও। 2 দিন দাড়ি কামানো হয়নি, খোঁচা লাগলো। কে জানে, হয়তো সবটাই তাই, কল্পনা। কিন্তু জাফর, মনসুর আর শামিমা যে খুন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ওদের খুন হবার কারণটা কি, তার যদি একটা অন্য কোনো ব্যাখ্যা বের করতে পারতাম। মুশকিল হলো, কিয়া না হয় পাগল, কিন্তু তোমার ভাই যে বেঁচে আছে সেটা ও শুধু একাই বলছে না, আকরাম আর শাহেদও তাই ভাবত। আকরামকে আবিদ খুন করেছে, তোমারও কি এই ধারণা? না, বলল রানা। কিয়ার এই কথাটা অন্তত বিশ্বাস করা যায় না। শুনলে তো কি বলল? আবিদ আর আকরাম যখন ধস্তাধস্তি করছিল ওর নাকি তখন কিছু করার ছিল না, কিন্তু ওর কাছে মাউজার ছিল, নিশ্চয়ই ছিল। আকরামের কাছে ছিল না সে তো বোঝাই যায়, কারণ এক ট্রেন থেকে পড়ে গিয়ে আরেক ট্রেনে কাটা পড়ে সে। মাউজারটা তখন তার কাছে থাকলে কিয়ার পক্ষে সেটা উদ্ধার করা সম্ভব ছিল না। তারপর ধরো, টার্গেট মিস হয় না কিয়ার। আকরামকে যখন খুন করছিল আবিদ, পাশের ওয়াগান থেকে অনায়াসে গুলি করতে পারত সে। না, ওর গল্প ধোপে টেকে না। তাহলে? আমরা জানি ভয়ঙ্কর আহত হয়েছিল আকরাম, হয়তো তাতেই মারা গেছে সে। এবং হয় কেয়া গোটা ব্যাপারটা কল্পনা করছে, নয়তো বানিয়ে মিথ্যে কথা বলছে। চুলের ভেতর আঙুল চালাতে শুরু করলো রানা। কিন্তু কেন মিথ্যে কথা বলছে কেন? এর ভেতর কোথাও কোনো রহস্য আছে? না থেকেই পারে না। কিছু একটা জানা নেই আমাদের। আরও চিন্তা ভাবনা করে দেখতে হবে আমাকে।
এসবের পেছনে কিছু একটা না থেকেই পারে না, হয়তো ছোট কোনো ব্যাপার, কিন্তু সেটাই সব কিছুর জন্যে দায়ী। হাত বাড়িয়ে টিনার কাঁধ ধরল ও। যাও টিনা, শুয়ে পড়ো গে, আমাকে একটু ভাবতে দাও। আর শোনো, দুশ্চিন্তা করার কিছু নেই। তুমি ওর কথা বিশ্বাস করনি, সেজন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ, মৃদু গলায় বলল টিনা। কিন্তু তুমি যদি বিশ্বাস করতে এসব কিছুর সাথে আবিদের কোনো সম্পর্ক নেই। কি আর বিশ্বাস? আবিদ নাকি এই দ্বীপেই আছে, থাকলে তার সাথে আমার দেখা হবে। আমার মন বলছে কালই গোটা ব্যাপারটার শেষ দেখতে পাবো আমরা। আবিদকে তুমি পাবে না, ফিসফিস করে বলল টিনা। আমি জানি পাবে না। শোবে না? নরম সুরে জানতে চাইল রানা। যাও, তোমার বিশ্রাম দরকার। বলেছি তো, কি আর সব কথা আমি বিশ্বাস করিনি। সম্ভব হলো না, কিন্তু মাউজারটা হাত করতে পারলে ভালো হতো। আমি তো আছি, তোমার চিন্তার কিছু নেই। আজ রাতে কিছু করা যাবে না, সকাল হোক, তারপর দেখা যাবে। যাও। রানার একটা হাত ধরল টিনা। একটা কথা বলছি, ভয় হচ্ছে সেটাকে পুঁজি করে তুমি আবার কল্পনার লাগাম ছেড়ে দেবে না তো? হেসে ফেলল রানা। না, তোমার অনেক কিছুই আবিদের মতো। এখন যেভাবে কথাগুলো বললে, ঠিক এই সুরে, এই বাচনভঙ্গিতে আমার সাথে কথা বলতো আবিদ। একটু বিরতি নিল টিনা, তারপর গলা একেবারে খাদে নামিয়ে আবার বলল, ওকে আমি ভালোবাসতাম, নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম। টিনাকে কাছে টানল রানা, কাঁধে একটা চাপ দিয়ে ছেড়ে দিল। যাও, শুয়ে পড়ো গে। চোখ তুলে রানার চোখে তাকালো টিনা। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। কি দেখলো সেই জানে। চোখ নামিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। আমি জানতাম আসলে তুমি সত্যিকারের ভদ্রলোক। ঘুরে দাঁড়ালো, ধীরে ধীরে এগোলো দরজার দিকে। দরজা খুলল, চৌকাঠ পেরিয়ে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। পাশের ঘরে আলো জ্বেলে উঠল। দোরগোড়ায় এসে দাঁড়ালো টিনা। মিষ্টি এক টুকরো হাসি ফুটে উঠল ঠোঁটে। রানার চোখে চোখ রেখে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল সে। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে একটা সোফায় বসে পড়ল রানা। কিন্তু একটু পরই উঠে দাঁড়ালো ও। পায়চারি করতে করতে মাথার চুলে আঙুল চালাচ্ছে। খানিক পর বৃষ্টি নামল। বন্ধ জানালায় ঝমঝম আওয়াজ হচ্ছে। সব কিছুকে ছাপিয়ে উঠল বাতাসের শস্য শব্দ। চাপা গুরু গম্ভীর আরেকটা আওয়াজ ভেসে আসছে। ফুঁসে উঠেছে নদী। বিশাল সব ঢেউ একের পর এক আছাড় খাচ্ছে দ্বীপের কিনারায়। দুর্যোগের রাত। কেমন যেন অস্বস্তি বোধ করল রানা। অস্থিরভাবে গায়ের কোট খুলে ছুঁড়ে দিল বিছানার ওপর। একটা আর্ম চেয়ারে বসল। মনে পড়ল 2 রাত ঘুমানো হয়নি। ট্রেনে ঝিমিয়েছে, তাকে ঘুম বলে না। চোখ দুটো ভারী হয়ে এলো, কিন্তু জানে বিছানায় গেলেও ঘুম আসবে না তার। চোখ বুজে শরীরটা ঢিল করে দিল রানা। তারপর আবিদের কথা ভাবতে শুরু করলো। আবিদ। অন্ধকারে একটা কণ্ঠস্বর। কিছু লোকের দেয়া বর্ণনা থেকে তৈরি করা একটা ছবি। কেউ বলে ভালো মানুষ, কেউ বলে খারাপ, নিষ্ঠুর একটা চরিত্র, ঠান্ডা মাথায় খুন করে। এমন একজন মানুষ, শাহেদ যার প্রশংসা করেছে, টিনা যাকে ভালোবেসেছে। কিন্তু আকরাম আর কেয়ার ঘৃণার পাত্র সে, একজন বিশ্বাসঘাতক। এমন একজন বন্ধু, বন্ধুদের কাছে বিশ্বস্ত থাকত, অথচ নিজের দলের সাথে বেইমানি করেছে। হয় এখানে এই নিরিবিলি দ্বীপে আছে সে, নয়তো আমেরিকায় মারা গেছে। চেয়ারের হাতলে দুম করে একটা ঘুষি বসিয়ে দিল রানা। কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। এখন আর ওর মনে কোনো সন্দেহ নেই। গোটা ব্যাপারটা শুরু হয়েছিল ফিরোজ চৌধুরীর সাথে আবিদ বেইমানি করেছিল বলে। আবিদ যদি মুখ বন্ধ রাখত, এসব কিছুই ঘটতো না। জাফর, মনসুর এবং শামীমা বেঁচে থাকত। সাহায্যের জন্যে ওর কাছে আসতো না ওরা 3 জন, শাহেদ, আকরাম আর কিয়া। আবিদ যদি মুখ না খুলতো, ফিরোজ চৌধুরীর সাথে বেইমানি করতে গেল কেন? এমনকি এই রহস্য শাহেদও উদ্ঘাটন করতে পারেনি। এটাই কি তবে সব রহস্যের চাবি? এই রহস্যের উত্তরই কি খুঁজছে ও? হঠাৎ আলো চলে যেতেই সিদে হয়ে গেল শিরদাঁড়া। হয় বাল্বটা ফিউজ হয়ে গেছে, নয়তো মেইন সুইচ বা জেনারেটর অফ করে দিয়েছে কেউ। নিঃশব্দে উঠে দাঁড়ালো ও। পা টিপে দরজার দিকে এগোলো। কোনো আওয়াজ না করে দরজা খুলতে চেষ্টা করলো।
কাবাট একটু ফাঁক করে বাইরে তাকাতেই দেখল বারান্দা, নিচের ড্রয়িং রুম সব অন্ধকার। বাড়ির সব আলো নিভে গেছে। কোথাও কোনো নড়াচড়া হলেও টের পাবার উপায় নেই। চারদিকে শুধু বৃষ্টি আর বাতাসের শব্দ। কবাটের ফাঁকে চোখ রেখে আরও কিছু শুনতে পাওয়া যায় কিনা তারই জন্যে অপেক্ষা করছে ও। পাঁজরে বাড়ি খাচ্ছে হৃৎপিণ্ড। শুনতে পেল নিচ থেকে কথা বলল কেউ। গলার আওয়াজ কানে যেতেই গায়ের রোম খাড়া হয়ে উঠল ওর। কর্কশ ফ্যাঁসে গলা। হয়তো অন্ধকার বলেই দিক নির্ণয় করতে পারল না ও। নিচ থেকে এলো, কিন্তু কত দূর থেকে, নিচের ঠিক কোনখানটা থেকে, কিছুই ধরতে পারল না। এই গলাই নাইমের ফ্ল্যাটে শুনেছিল ও, আবিদের গলা। তুমি কোথায় কেয়া? সেই একই গলা থেকে আবার বেরোলো খসখসে আওয়াজ। পর মুহূর্তে বিস্ফোরণ। আগুনের চোখ ঝলসানো শিখা চিরে দিল অন্ধকারটাকে। সেই সাথে পিস্তলের কান ফাটানো গর্জন। তারপরে শোনা গেল একটা আর্তস্বর। কেয়ার গলা এটা। পর মুহূর্তে শুনতে পেল রানা। দরজার হুড়কো খোলার আওয়াজ। সেই সাথে বাড়ির ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল একরাশ বদ্ধ মাতাল ঝড়ো হাওয়া। ছুটে বেরিয়ে এসে রানার সাথে ধাক্কা খেল টিনা। হাঁপাচ্ছে সে। কিসের আওয়াজ? কি হয়েছে? ভয়ে উত্তেজনায় থরথর করে কাঁপছে সে। টিনাকে সরিয়ে দিয়ে বারান্দায় বেরিয়ে এলো রানা। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ঝুঁকে পড়ল নিচের দিকে। টর্চের আলো ফেলল ড্রয়িং রুমে। ড্রয়িং রুম খালি। সামনের দরজাটা হা হা করছে। কিয়া, কোথায় তুমি? চিৎকার করে ডাকলো রানা। জবাব পাওয়া গেল না। টিনার দিকে ফিরল রানা। মেইন সুইচ কোন দিকে? কিচেনে। এখানে অপেক্ষা করো, বলেই ছুটল রানা। তরতর করে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। এক মুহূর্ত পরই আবার জ্বলে উঠল আলো। কিচেন থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের চারদিকে তাকালো ও। কেয়া চলে গেছে। মুখ তুলে সিঁড়ির মাথায় দাঁড়ানো টিনার দিকে তাকালো রানা। কিন্তু গুলির আওয়াজ হলো যে, কে কাকে গুলি করলো? দ্রুত নিচে নেমে এসে রানার সামনে দাঁড়ালো টিনা। উত্তর না দিয়ে খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালো রানা। চোখে মুখে বৃষ্টির ছাঁট এসে বিঁধতে লাগলো। ঘোর অন্ধকার রাত। কিছুই দেখতে পেল না ও। দরজা বন্ধ করে হুড়কো লাগিয়ে দিল। ঘুরে দাঁড়িয়ে তাকালো টিনার দিকে। ভালো করে খোঁজো টিনা, বলল ও। বুলেটটা দেখতে চাই আমি, বলে নিজেও দেয়াল আর ফার্নিচারের গা পরীক্ষা করতে শুরু করলো। উত্তেজনায় উদ্ভাসিত, আলোকিত হয়ে উঠেছে চেহারা। রানা নয়, বুলেটটা পেল টিনা। মেহগনি কাঠের প্যানেলের ভেতর সেধিয়ে গিয়েছিল। ছুরি দিয়ে কাঠ খোদাই করে সেটা বের করলো রানা। চ্যাপ্টা হয়ে গেছে বুলেটটা। তালুতে ফেলে আলোর নিচে গিয়ে দাঁড়ালো ও। তারপর আঙুল দিয়ে নাড়াচাড়া করতে করতে ভ্রু কুঁচকে তাকালো টিনার দিকে। মাউজারের বুলেট, বলল ও। কিছুক্ষণ কেটে গেল। চেহারায় কোনো ভাব ফুটল না। তারপর মধুর নিঃশব্দ হাসি দেখা গেল ঠোঁটে। বলিনি কিছু একটা জানতে বাকি আছে? গলার আওয়াজটাই বোকা বানিয়ে রেখেছিল আমাকে। কি বলছো কিছুই বুঝছি না আমি। সমাধান পেয়ে গেছি টিনা। উজ্জ্বল হাসি ফুটে উঠল রানার চোখে। রহস্যের মীমাংসা হয়ে গেছে। বাড়ির মাথা থেকে অনেক উঁচু সমতল চূড়ায় দাঁড়িয়ে গোটা দ্বীপটা দেখতে পেল রানা। উত্তর দিকে তাকালো ও। সকালের আকাশের গায়ে জঙ্গল মোড়া ঢিবিগুলোকে গাঢ় সবুজ, কোথাও কোথাও কালচে দেখালো। পশ্চিমে দুই ঢিবির মাঝখানে সমতল জলাভূমি, আগাছার ভিড় সেখানে, আর কাদায় থকথকে। পূব দিকে ঢেউ খেলানো একের পর এক বালিয়াড়ি, রোদ লেগে চিকচিক করছে। দক্ষিণে খোলা নদী। নদীর পাড়ে যেতে হলে খোলা মাঠ পেরোতে হবে। আরও কিছুক্ষণ পরীক্ষা করার পর সিদ্ধান্ত নিল ও। পশ্চিম আর দক্ষিণ দিক বাদ দেয়াই ভালো। ওদিকে গেলে কোনো কাভার পাওয়া যাবে না। খানিক ইতস্তত করার পর পূব দিকটাকেও বাদ দিল ও। কেউ যদি গা ঢাকা দিতে চায়, উত্তর দিকটাকেই বেছে নেবে সে। শুধু জঙ্গল নয়, এবড়ো খেবড়ো কিছু পাথর আর বোল্ডারের স্তূপও মাথাচাড়া দিয়ে আছে ওদিকে। চূড়া থেকে সাবধানে নামতে শুরু করলো রানা। কোনো ঝুঁকি নিতে রাজি নয় ও। নিচে নেমে আসতে 2 ঘন্টার মতো লেগে গেল। দুপুর 12টা।
বাড়ির পেছন দিকে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে বোল্ডার, লুকিয়ে থাকার জন্যে নিরাপদ। সিঁড়ি দ্বারা বাঁকা করে কুঁজো হলো ও, মাথা নিচু করে পেরিয়ে গেল জায়গাটা। এরপর জঙ্গল। একটু ভেতরে ঢুকতেই গভীর হয়ে উঠল। ডালপালা আর পাতার ফাঁকে বেশ দূরে দেখা গেল প্রথম সারির প্রথম ঢিবিটাকে। এগুলো ঠিক পাথরের ঢিবি নয়, কিন্তু মাথার দিকে এবড়ো খেবড়ো পাথরের বড় বড় চাই দেখা যাচ্ছে। যতদূর আন্দাজ করা যায়, বিশাল একটা প্রাসাদ বা দুর্গ তৈরি করার জন্যে প্রাচীনকালে কেউ এই পাথর আমদানি করেছিল দ্বীপে। কিন্তু যে কোনো কারণেই হোক, শেষ পর্যন্ত আর তৈরির কাজে হাত দেয়া হয়নি। সেই থেকে রোদ বৃষ্টিতে পড়ে মাটির সাথে একাত্ম হয়ে গেছে পাথরের চাইগুলো। জঙ্গল পেরিয়ে প্রথম ঢিবির মাথায় চড়ল রানা। এখান থেকে দ্বীপের আরেক প্রান্তের নদী দেখা যায়, কিন্তু অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকেও প্রাণের কোনো লক্ষণ দেখল না রানা। চোখ গিয়ে পড়ল পূব দিকে। বালিয়াড়িগুলো আরও কাছে চলে এসেছে। হঠাৎ ভুরু জোড়া কুঁচকে উঠল ওর। এত উঁচু থেকেও কমপক্ষে 100 ফিট তো হবেই। পায়ের ছাপগুলো একটু বড় বড় লাগলো চোখে। একটার কাছ থেকে আরেকটার দূরত্ব যেন বেশি বেশি লাগলো। একটা মাত্র লাইন এগিয়ে গেছে, তার মানে একজন লোক গেছে ওদিকে। পায়ের ছাপগুলো প্রচণ্ড একটা আঘাত হয়ে দেখা দিল রানার জন্যে। এটা সে ঘুণাক্ষরেও আশা করেনি। আবিদ যেন ওর বিস্ময় মেশানো প্রশ্নের উত্তরেই বেশ খানিক দূরে কি যেন নড়ে উঠতে দেখল রানা চোখের কোণ দিয়ে। সরাসরি সেদিকে তাকালো ও, কিন্তু আর কিছু দেখতে পেল না। তবে কি চোখের ভুল? দৃষ্টি ফিরিয়ে নিতে যাবে ও, এই সময় পরিষ্কার দেখতে পেল চওড়া কাঁধ, লম্বা একজন লোক। বালিয়াড়ির শেষ মাথায় কিছু বোল্ডার দেখা যাচ্ছে। তার ওপারে ঘন ঝোপ ঝাড় থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো লোকটা। দাঁড়ালো, আবার চোখের পলকে সরেও গেল। ঢিবি থেকে নামার সময় আগের চেয়েও সতর্কতা অবলম্বন করলো রানা। প্রথমে হামাগুড়ি দিয়ে খানিকটা নামলো ও। যখন বুঝলো দাঁড়ালে দিগন্ত রেখার ওপর ওর মাথা দেখা যাবে না, সিধে হয়ে ছুটতে শুরু করলো। নিচে নেমে একের পর এক বালিয়াড়ি পেরিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়লো ও। তারপর পা টিপে টিপে এগোলো। বোল্ডারগুলোর কাছে পৌঁছাবার আগেই লোকটাকে দেখতে পেল আবার। একটা এবড়ো খেবড়ো পাথরের ওপর বসে আছে পা ঝুলিয়ে। ওর কাছ থেকে 10 ফিটও দূরে নয়। ওর চেহারা থেকে সতর্ক সদা প্রস্তুত ভাবটা আগেই দূর হয়ে গেছে। এবার ধীরে ধীরে সারা মুখে ফুটে উঠল উজ্জ্বল নিঃশব্দ হাসি। লোকটা সাদা ট্রাউজার আর নীল শার্ট পরে রয়েছে। শার্টের ওপর ছাই রঙের কোট। নিজের পায়ের দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবছে সে। চেহারায় রাজ্যের তিক্ততা। হঠাৎ মুখ তুলে তাকালো। রানাকে দেখতে পেয়ে কেমন যেন হতভম্ব হয়ে পড়ল সে। পর মুহূর্তে বাঁকা হাসি ফুটল ঠোঁটে। এই যে বখাটে ছেলে, বলল সে, কেমন আছো? নিজের দেশে এইরকম একটা দ্বীপ আছে, এখানে আসা না হলে জানাই হতো না। বসে বসে ভাবছিলাম তোমার সাথে দেখা হয়ে যেতে পারে। অনেক হাঁটাহাঁটি করে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, বুঝলে। কাজের কথা বেমালুম ভুলে গিয়ে প্রকৃতির রূপ সুধা পান করছিলাম। বলে নিজের রসিকতায় নিজেই হাঁ হাঁ করে হেসে উঠল ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বলল রানা, কিন্তু আপনাকে দেখে আগে কখনো এত খুশি হইনি আমি। হাসিটা লেগে থাকলো মুখে, কিন্তু ইন্সপেক্টরের চোখের দৃষ্টিতে একটা সতর্ক ভাব ফুটে উঠল। অনেকটা যেন অন্যমনস্কভাবেই সরসর করে একটা হাত কোটের পকেটে ভরল। আমাকে দেখে কি হয়েছ বললে? খুশি? এদিক ওদিক মাথা নাড়ল সে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। ডাহা মিথ্যে কথা বলছো। হতে পারে অবাক হয়েছ, কিন্তু খুশি হও কি করে? উহু, পাল্টা মাথা নেড়ে বলল রানা। অবাক নয়, খুশি হয়েছি। ভালো কথা, পকেটে হাত ভরে পিস্তল হাতড়াতে হবে না। ইন্সপেক্টরের সামনে মাত্র হাত তিনেক দূরে একটা পাথরের ওপর বসলো ও। আপনাকে দৌড় খাটাবার কোনো ইচ্ছে আমার নেই। আমি একটা থিওরির ওপর কাজ করছিলাম, আপনি সেটা কনফার্ম করেছেন। বলুন তো,
সিকিমাইল পেছনে বালির ওপর দিয়ে হেঁটে এসেছেন আপনি? এসেছি, বলল ফয়েজ আহমেদ। হাসি হাসি ভাবটা মুখে ধরে রেখেছে বটে, কিন্তু অনেক কষ্টে। চোখে তার কেমন যেন অনিশ্চিত ভাব। আপনার পা অত বড়? চাপতে না পেরে হেসে ফেলল রানা। জানেন, পায়ের ছাপ দেখে আমি আরেকজনের কথা ভাবছিলাম। আমারই ভুল। বোঝা উচিত ছিল পুলিশ ছাড়া আর কারো পায়ের ছাপ অত বড় হতে পারে না। তা আপনি আমাকে এই দ্বীপে নামতে দেখেননি। এখানে আমি আছি জানলেন কিভাবে? সব কৃতিত্ব আকরামের। সেই তো সব ফাঁস করে দিয়েছে, বলল ফয়েজ আহমেদ। কেয়া নামের মেয়েটা এখানেই আছে, তাই না? আছে। আপনারা তাহলে আকরামকে মুঠোয় পেয়েছেন? হ্যাঁ, তাকে পেয়েছি না বলে বলা উচিত, তার যেটুকু অবশিষ্ট আছে সেটুকু পেয়েছি। আমাদের লোকেরা যশোরের কাছে রেল লাইনের ওপর পড়ে থাকতে দেখে তাকে। বিচিত্র এক গল্প শুনিয়েছে লোকটা। কেমন আছে সে? ভালো নয়। আবার তাকে জ্যান্ত দেখতে পাবো বলে মনে হয় না। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিল। কথা বলতে পেরেছে, সেটাই আশ্চর্য। পড়ে গিয়েছে? ফেলে দেয়া হয়নি? কি যেন নাম মেয়েটার? হ্যাঁ, কেয়া। ওই কেয়াই তার মাথায় বাড়ি মেরে ট্রেন থেকে ফেলে দেয়। ঠিক এই কথাই শুনবো বলে আশা করেছিলাম আমি, বলল রানা। তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল ফয়েজ আহমেদ, এ ব্যাপারে কি জানো তুমি? রানার ডান পাশ থেকে একটা শব্দ ভেসে এলো, নুড়ি পাথর গড়িয়ে পড়ার আওয়াজ। ঝট করে মুখ তুলে তাকালো ফয়েজ আহমেদ, কিন্তু রানা ঘাড় ফেরালো না। জানি অনেক কিছুই, প্রশ্নের উত্তরে বলল রানা। গোটা ব্যাপারটার উৎস হলো আবিদুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা। তার কথা বলেনি আকরাম? বলেনি মানে? গম্ভীর দেখালো ফয়েজ আহমেদকে। শুধু তার কথাই তো বকছে, সেই সাথে তাকে খুঁজে দেবার জন্যে তোমাকে ভাড়া করার ঘটনাটাও জানিয়েছে। চেহারা কঠোর হয়ে উঠল। জানতে চাইল, ওরা কি তোমাকে সত্যিই 40,000 ইন্ডিয়ান টাকা দিয়েছে? আমার কাছে মিথ্যে বলো না। শেষ কথাটা হুমকির মতো শোনালো। দেতো হাসি দেখা গেল রানার মুখে। ধুর, টাকা দিয়েছে ঠিক, কিন্তু অত নয়। বাড়িয়ে বলেছে আকরাম। সন্ধানী চোখে তাকিয়ে থাকলো ফয়েজ আহমেদ। আকরামের অভিযোগ আবিদ নাকি ওর দুই বন্ধু জাফর আর মনসুরকে খুন করেছে। আরও বলল শামিমার খুনিও ওই আবিদই। ওর এই সব কথা আমার কানে আসার সাথে সাথে ওয়্যারলেসে যোগাযোগ করি ঢাকার সাথে। ঢাকা থেকে আবিদের ব্যাপারটা চেক করা হয়। রিপোর্টও পেয়ে গেছি আমি। প্রায় বছর দেড়েক আগে ক্যান্সারে মারা গেছে সে, আমেরিকায়। জেনুইন খবর, ভুল হবার কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা নেই? একেবারে খাঁটি খবর। সরাসরি হাসপাতালের সাথে যোগাযোগ করা হয়েছিল, বলল ফয়েজ আহমেদ। হাসপাতালের ডিরেক্টর নিজে জবাব দিয়েছেন। এর চেয়ে খাঁটি খবর কাকে বলে আমার জানা নেই। আমি সন্তুষ্ট। এই সব ঘটনার পেছনের ইতিহাসও নিশ্চয়ই বলেছে আকরাম? জানতে চাইল রানা। ফিরোজ চৌধুরীর কথা, তার সাথে বেইমানি করার কথা? মাথা ঝাঁকালো ইন্সপেক্টর। সমস্ত ঘটনা চেক করা হচ্ছে। তবে ওরা যে মুক্তিযোদ্ধা ছিল, বিনা বিচারে আটক ছিল পাকিস্তানে, জেল ভেঙে পালিয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এসেছে, এসব সত্যি বলে জানা গেছে। যদিও এসব ব্যাপারে আমরা তেমন উৎসাহী নই। আমার মাথা ব্যথা হলো শামিমা মার্ডার কেস। এ ব্যাপারে কেয়া চৌধুরীর সাথে কথা বলতে চাই আমি। চোখের দৃষ্টি আরও সন্ধানী হয়ে উঠল তার। তার আগে তোমার সাথে আলাপটা সেরে নিই। শামিমা আক্তার সম্পর্কে কি জানো তুমি? সে যখন খুন হয় তুমি তো তখন ওর সাথেই ছিলে, তাই না? গলার সুরটা নিরীহ করে তুলল ইন্সপেক্টর। কৃত্রিম গাম্ভীর্যের সাথে বলল রানা। শুধু আপনাকে বলতে পারি, হ্যাঁ ছিলাম, কিন্তু তাকে আমি ছুঁইনি। তার চিৎকার শুনে ছুটে যাই, দেখি ঘাড় মোটকে মারা গেছে। কেউ ধাক্কা দিয়েছিল নাকি পড়ে গিয়েছিল বলতে পারবো না। আমার রেকর্ড খারাপ, তাই অকওয়ার্ড পজিশনে পড়ে গিয়েছিলাম। লাশটা দেখার পর তাড়াতাড়ি বিদায় নিই ওখান থেকে। মেডিকেল এভিডেন্সে দেখা যাচ্ছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। তার মানে এটা একটা খুন, ডিউক? চেহারা থমথমে হয়ে উঠল ফয়েজ আহমেদের। প্রমাণ করা কঠিন হবে, বলল রানা।
প্রত্যক্ষদর্শী নেই। জজ সাহেবকে কনভিন্স করা যাবে না। চেষ্টা করে দেখতে পারি তো, বলল ফয়েজ আহমেদ। উজ্জ্বল হয়ে উঠল চেহারা। তোমার যা ব্যাকগ্রাউন্ড আর রেপুটেশন। কাতর একটা মুখভঙ্গি করল সে। তুমি যদি ফেঁসে যাও, আমি খুব আশ্চর্য হব না। আপনি আমার বিরুদ্ধে আদৌ অভিযোগ আনতে পারবেন কি না সে ব্যাপারেই সন্দেহ আছে আমার, বলল রানা। কিন্তু আসুন, আরও জরুরি প্রসঙ্গে আলাপ করি আমরা, বলে চোখ মটকালো রানা। তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন না, গুলি খেয়ে পটল তুলতে পারেন। চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল ফয়েজ আহমেদের। হাসি চেপে আবার বলল রানা, হ্যাঁ, আপনার জন্য ছোট একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। মনে রাখবেন, ওর টার্গেট কখনো ব্যর্থ হয় না। 3 মিনিট ধরে আমাদের দিকে পিস্তল তাক করে রেখেছে। আওয়াজ পাননি? ডান দিকে তাকালো রানা, তারপর গলা চড়িয়ে বলল, বেরিয়ে এসো কেয়া। ইন্সপেক্টর ফয়েজ আহমেদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আড়াল থেকে একটা বোল্ডারের ওপর উঠে দাঁড়ালো কেয়া, হাতে মাউজার। মুখে হাসির ছিটে ফোঁটাও নেই, শুধু ঠোঁটের কোণে ক্ষীণ একটু বাঁকা রেখা মতো দেখা গেল। অন্তত এই একবার একেবারে ঠিক সময়ে হাজির হয়েছ তুমি, বলল রানা। হতচকিত ফয়েজ আহমেদের দিকে তাকালো। এরই নাম কেয়া চৌধুরী, ইন্সপেক্টর। আমি আপনাকে ওর সাথে কোনো রকম ট্রিক্স খাটাবার পরামর্শ দেব না। তার চেয়ে চুপচাপ বসে থাকুন, ঢিল করে দিন শরীরটা। আর যদি পারেন মুখ বুজে থাকুন। কেয়ার সাথে জরুরি কিছু কথা আছে আমার, তাই না কেয়া? তাই কি? পাল্টা প্রশ্ন করল কেয়া। গলার আওয়াজটা ঠান্ডা, নির্বিকার শোনালো। দাঁড়াও, ব্যাপারটা আমাকে, শুরু করলো ফয়েজ আহমেদ, কিন্তু হাত নেড়ে তাকে থামিয়ে দিল রানা। কেয়াকে বলল রানা, আমাদের কথা আড়াল থেকে তুমি শুনেছ কিনা জানি না। না শুনে থাকলে এখন শুনে নিশ্চয়ই খুব আশ্চর্য হবে যে পুলিশ আকরামকে গ্রেপ্তার করেছে। আর আকরাম কি করেছে জানো? সব বলে দিয়েছে। সব কথার মধ্যে এই কথাটাও আছে, আবিদ নয়, ট্রেন থেকে ধাক্কা দিয়ে তুমিই তাকে ফেলে দিয়েছো। এখন বলো, কার কথাটা সত্যি, তোমার নাকি আকরামের? কিছু না বলে ছোট্ট লাফ দিয়ে বোল্ডার থেকে নামলো কেয়া। পাথরের গায়ে হেলান দিল সে। মাউজারটা ওদের দিকে এখনো তাক করে আছে। ঠোঁটের কোণে বাঁকা রেখাটা আগের মতোই ক্ষীণ, কিন্তু তার চেহারা দেখে মনে হলো সাংঘাতিক ক্লান্ত, যে কোনো মুহূর্তে জ্ঞান হারাতে পারে। কে? কেয়া? কে ধাক্কা দিয়েছে আকরামকে? নরম সুরে জানতে চাইল রানা, যেন ছোট্ট একটা মেয়েকে অপরাধ স্বীকার করতে বলছে ও। তুমি? হ্যাঁ, আমি, নিচু কিন্তু বিকৃত হিস হিসে শোনালো কেয়ার কণ্ঠস্বর। কি আসে যায় তাতে? যায়, বলল রানা। অনেক, অনেক কিছু আসে যায়। একটু থেমে আবার বলল, দুঃখের বিষয়, আবিদ যে বছর দেড়েক আগে মারা গেছে সেটা তুমি জানতে না। সেই দ্বারা খাড়া হয়ে গেল কেয়ার। মিথ্যে কথা। গলার রগ ফুলে উঠল। চিৎকার করে আরও কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ যন্ত্রণায় কাতর হয়ে উঠল চেহারা। একটা হাত উঠে গেল কপালে। না, কথাটা সত্যি, আবিদ বেঁচে নেই, বলল রানা, খুঁটিয়ে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছে কিয়াকে। তুমি যদি জানতে আবিদ মারা গেছে, তাহলে এত সব কিছুই ঘটতো না। ঘটতো কি? কাল রাত পর্যন্ত আমাকে তুমি বোকা বানিয়ে রেখেছিলে, কিন্তু ধরা পড়ে গেলে নিজেরই দোষে, ওভার অ্যাক্টিং করতে গিয়ে। আবিদের গলা অনুকরণ করাটা প্রথমবার কাজে লেগে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার ওটাকে কাজে লাগাবার চেষ্টা করা উচিত হয়নি তোমার। বাড়িটার জানালা দরজা আগেই পরীক্ষা করা ছিল আমার, কাজেই জানতাম বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারে না, ঢোকেনি। এরপর পেলাম বুলেট, বুঝলাম তোমার পিস্তল থেকেই গুলিটা ছোড়া হয়েছে। বাড়ির ভেতরে তখন মাত্র একজনই ছিল যে গুলি ছুটতে পারে এবং তোমার নাম ধরে ডাকতে পারে, সে তুমি। দুয়ে দুয়ে 4 যোগ করতে শুরু করলাম। তুমি যদি কাল রাতে আবিদের গলা অনুকরণ করে থাকো, তাহলে নাইমের ফ্ল্যাটেও সেই তুমি তার গলা অনুকরণ করেছিলে। এখন বলো, এই কাজ তুমি করলে কেন? এর কারণ কি এই নয়, আবিদের খোঁজার ব্যাপারটা যতটা সম্ভব গোলমেলে করে তোলার জন্যে মরিয়া হয়ে উঠেছিলে তুমি? কেয়ার মুখে একটা পেশি বার কয়েক কেঁপে উঠেই থেমে গেল। কোনো কথাই বলল না সে।
এরপর যে সমস্যাটা ভোগায় আমাকে, জাফর, মনসুর আর শামীমা মারা গেল কেন? একটা ব্যাপার কমন ছিল ওদের, আবির সম্পর্কে কিছু না কিছু তিনজনই জানতো, এমন কিছু যা তাদেরকে আবিদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আবির যদি বেঁচে না থাকে, কে তাদেরকে খুন করলো? রানার তীক্ষ্ণ দৃষ্টি সহ্য করতে না পেরে ঘন ঘন চোখের পাতা ফেলল কেয়া। রীতিমতো আওয়াজ করে হাঁপাতে শুরু করেছে সে। চোখে অসুস্থ, ক্লান্ত দৃষ্টি। আবিদ ফিরোজ চৌধুরীর সাথে বেইমানি করেছে। শাহেদের এই কথাটা বিশ্বাস করাই মস্ত ভুল হয়ে গিয়েছিল আমার। আগের মতো শান্ত ঘরোয়া আলাপের সুরে বলে চলল রানা। শাহেদ মিথ্যে কথা বলেনি, কথাটা নিজেও সে বিশ্বাস করত, কিন্তু কিছুই তার নিজের চোখে দেখা নয়, শোনা। শুনেছিল তোমার মুখ থেকে, তাই না কেয়া? কিন্তু ফিরোজ চৌধুরীর গোপন আস্তানার কথা পাঞ্জাবিদেরকে আবিদ নয় বলে দিয়েছিলে তুমি। হ্যাঁ, বেইমানি আবিদ নয়, করেছিলে তুমি। কি ভুল বললাম? থর থর করে কেঁপে উঠল কেয়া। একটা হাত উঠে গেল মুখে। সম্ভাব্য, একমাত্র সম্ভাব্য ব্যাখ্যা এটাই হতে পারে, বলল রানা। আমি তোমাকে দোষ দিচ্ছি না। পাঞ্জাবিরা কী রকম পাষণ্ড আমি জানি। প্রথমে তারা তোমার ওপর অত্যাচার চালায়, কিন্তু সব তুমি মুখ বুজে সহ্য করো, কিছুই ফাঁস করে দাওনি। এরপর তারা শাহেদকে নিয়ে পড়ে। শাহেদের জ্ঞান হারাবার পর আবার তারা তোমার কাছে ফিরে আসে, তাই না? এবং এইবার তারা তোমাকে দিয়ে কথা বলাতে পারে। ফিরোজ চৌধুরীর আস্তানার কথা ওদেরকে তুমি বলে দিলে। পাশে বসে সবই শুনল আবিদ। তোমার জন্যে দুঃখ হলো তার, মায়া হলো, তাই তোমার বদনাম তুলে নিল নিজের কাঁধে। যুদ্ধের সময় এই ধরনের অবিশ্বাস্য ত্যাগ স্বীকারের কাহিনী অনেক শুনেছি আমরা। এক ধরনের মহত্ব দেখাবার তাড়না থেকে মানুষ এই রকম আশ্চর্য সব আচরণ করে থাকে। শাহেদ জ্ঞান ফিরে আবিদের মুখে শুনল, ফিরোজ চৌধুরী এবং দলের সাথে বেইমানি করেছে সে। অপরাধী নিজেই নিজের অপরাধ স্বীকার করছে, কাজেই অবিশ্বাস করার কোনো কারণ ছিল না শাহেদের। কি কেয়া, কোথাও ভুল হচ্ছে আমার? কিছু বলার জন্যে মুখ খুলল কেয়া, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ বেরোলো না। মাছের মতো বার কয়েক খাবি খেয়ে আবার বন্ধ হয়ে গেল মুখ। মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, মাঝে মধ্যে টলে টলে উঠছে শরীর, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। গোটা রহস্যের এটাই চাবি। কেয়ার ওপর নজর রেখে বলে চলল রানা। প্রতিশোধ নেবার তাগাদাটা আসে আকরামের তরফ থেকে। আসল কথা ফাঁস হয়ে যাবে, সব জেনে ফেলবে আকরাম। এই ভয়ে অস্থির হয়ে উঠলে তুমি। তুমি মনে করেছিলে আকরাম যদি আবিদকে পায় এবং মারতে যায়, নিজের প্রাণ বাঁচাবার জন্যে সব কথা বলে দেবে আবিদ। সেজন্যেই ওকে খোঁজার ব্যাপারটা যতটা সম্ভব গোলমেলে করে তোলার জন্যে সম্ভাব্য সব কিছু করো তুমি। তারপর জাফর আর মনসুর যখন কুলু পেয়ে আবিদের খোঁজে বেরোলো, ওরা আবিদের সন্ধান পেয়ে যাবে মনে করে ওদেরকে তুমি খুন করলে। শামীমা আর আমার পিছু নিলে তুমি। তারপর যখন শুনতে পেলে শামীমা এই দ্বীপের কথা বলে দিয়েছে আমাকে, ভয় পেয়ে তাকেও তুমি খুন করলে। ঝট করে একটা হাত কেয়ার দিকে লম্বা করে দিল রানা। তর্জনী খাড়া করলো তার দিকে, বলল, এসবের পেছনে তুমিই দায়ী কিয়া, আবিদ নয়। আগাম কোনো আভাস না দিয়ে হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল কেয়া। হ্যাঁ, আমি ফিরোজের সাথে বেইমানি করেছি। তুমি জানো না, কল্পনাও করতে পারবে না আমার ওপর কি অত্যাচার করেছিল ওরা। আমার দোষ নিজের ঘাড়ে নিক আবিদ, আমি সেটা চাইনি। বোকাটা আমাকে ভালোবাসতো, যেন ওর মতো একটা হাদারামের ভালোবাসা পেলে আমি বর্তে যাব। হ্যাঁ, সব আমি করেছি, এক এক করে খুন করেছি ওদেরকে। এক পাশে সরে গিয়ে পিছু হটতে শুরু করলো সে। পিস্তল নেড়ে ভয় দেখালো ওদেরকে। নড়ো না। ফয়েজ আহমেদ উঠে দাঁড়াতেই চিৎকার করে বলল সে, জেলে ভরবে সেটি হবে না, খবরদার, সামনে বাড়লেই গুলি করব আমি। ঘুরে দাঁড়ালো কেয়া, তারপর ছুটল। চোখের পলকে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল সে। হুঙ্কার ছেড়ে ছুটল ফয়েজ আহমেদ, কিন্তু জঙ্গলের আরেক দিক থেকে দুজন লোককে বেরিয়ে আসতে দেখে থমকে দাঁড়ালো সে। ওকে ধরো আলতাফ, বাজখাই গলায় নির্দেশ দিল সে। কোনো মতেই যেন পালাতে না পারে।
কেয়ার পিছু নিল বটে, কিন্তু আলতাফ বা অপরজন কেয়ার সাথে পেরে উঠবে বলে মনে হলো না রানার। শান্তভাবে বলল ও, বেশি দূর যেতে পারবে না ও। মিনিট সাতেক অপেক্ষা করলো ওরা। রানার দৃষ্টি অনুসরণ করে কাছের একটা ঢিবির দিকে তাকালো ফয়েজ আহমেদ। মাথায় দাঁড়িয়ে আছে কেয়া, বাতাসে তার চুল উড়ছে। আরও একটু এগিয়ে এসে ঢিবির কিনারায় দাঁড়ালো সে। ওর পায়ের কাছ থেকে ঝপ করে নেমে এসেছে ঢিবির গা। সেখান থেকে লাফ দিল কেয়া। তীক্ষ্ণ আর্তচিৎকারটা পরিষ্কার শুনতে পেল ওরা। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো রানা। দুজন কনস্টেবল খোলা মাঠের ওপর দিয়ে পুলিশ বোটের দিকে এগোলো। দুজনের কাঁধে একটা বোঝা রয়েছে, কম্বল দিয়ে মোড়া। একটা বোল্ডারের ওপর বসে সিগারেট ফুঁকছে রানা। সামনেই দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। হাত দুটো কোটের পকেটে ভরা, কপালে চিন্তার রেখা। মাঝে মধ্যে মুখ তুলে তাকাচ্ছে রানার দিকে। টিনাকে দেখতে পাচ্ছে না কেউ। ভোতা একটা আওয়াজ করলো ফয়েজ আহমেদ। দেখা যাচ্ছে এবারও তোমাকে আমরা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। এদিক ওদিক মাথা নাড়ল সে। তোমার মতো ভাগ্যবান লোক এ লাইনে আমি আর দেখিনি ডিউক। আমার সম্পর্কে আপনার ধারণাটা আগাগোড়াই ভুল। একটু হেসে বলল রানা। লোক আসলে আমি খারাপ না, কিন্তু দোষ একটাই, মানুষকে আমি সাহায্য করতে রাজি হয়ে যাই। জানি। বিদ্রূপের হাসি দেখা গেল ফয়েজ আহমেদের ঠোঁটে। 40,000 রুপি কেউ সাধলে আমিও তোমার মতো মানুষকে সাহায্য করতে রাজি হয়ে যাব। এই শেষবার সতর্ক করে দিচ্ছি তোমাকে আমি, ডিউক, ভালো হয়ে যাও। যত টাকাই ও আমাকে দিয়ে থাকুক, বলল রানা। যা খাটিয়ে নিয়েছে আর যা ভুগিয়েছে তার তুলনায় এই মজুরি খুবই কম। দেশের সমস্ত লোক আমার চেহারা দেখে ফেলেছে। শুধু কি তাই, বেয়ারা একদল পদাতিক বাহিনী পিছু ধাওয়া করেছে আমাকে। তারপর আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। কত আর বলবো। এখন আবার আরেক ঝামেলা। আপনার সাথে যেতে হবে আমাকে, জবানবন্দি লিখতে হবে। আপনিই বলুন, লাইফ হেল হতে আর বাকি থাকলো কি? ঢাকায় পৌঁছে বেশিক্ষণ আটকে রাখবো না তোমাকে, কথা দিল ফয়েজ আহমেদ। সাথে কিছু নেবে নাকি? খানিক ইতস্তত করে মাথা নাড়ল রানা। না, আপনি তৈরি হলেই রওনা হতে পারি আমরা, হাসল ফয়েজ আহমেদ। তোমার বোট কোথায়? দ্বীপে এলে কিভাবে? চোখে মুখে সব জানতার একটা ভাব ফুটে উঠল। ওটা দ্বীপের আরেক দিকে আছে, বলল রানা। শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি, চলুন। আর সেই মেয়েটা? জানতে চাইল ফয়েজ আহমেদ। যে ট্রেন থামিয়ে তোমাকে পালাবার সুযোগ করে দিয়েছিল, সে কোথায়? পুলিশের কাজে বাধা সৃষ্টি করলে ফাইন দিতে হয়, জানো না? তাকে তো আমরা এখানে রেখে যেতে পারি না। চেইন টানতে কেউ দেখেনি ওকে, বলল রানা। কসম খেয়ে বলছি, এসবের সাথে তার কোনো সম্পর্ক নেই। কোর্টে যাবেন, সে উপায় নেই আপনাদের। যথেষ্ট এভিডেন্স কোথায়? তার চেয়ে ওর কথা ভুলে যান। কান খাড়া হয়ে গেল ঝোপের আড়ালে দাঁড়ানো টিনার। ভুলে যাব? ওহো, দুঃখিত, তা সম্ভব নয়। অন্তত তার সাথে একবার দেখা না করে ফিরে যেতে পারি না আমি। দেখুন ইন্সপেক্টর, আবেদনের সুরে বলল রানা, মেয়েটা, ওর মতো ভালো মেয়ে হয় না। শুধু শুধু এসবের সাথে ওকে জড়ালে বেচারির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। অথচ আপনাদের তাতে লাভ হবে না কিছুই। এটা ওদের দ্বীপ, বোটটাও ওদের। যখন ইচ্ছে হবে মেইনল্যান্ডে ফিরে যেতে পারবে সে। একবার অন্তত মিষ্টি ভদ্র একটা মেয়েকে তার মর্যাদা বাঁচাবার সুযোগ দিন প্লিজ। চোয়াল চুলকাতে শুরু করলো ফয়েজ আহমেদ। ও তো আবিদুর রহমানের বোন, তাই না? ও কে তা আপনি ভালো করেই জানেন, বলল রানা। আপনি যদি এসবের সাথে জড়ান ওকে, খবরের কাগজে ওকে নিয়ে নানা কথা লেখা হবে। আমার নামের সাথে ওর নামটা জড়িয়ে পড়ুক, এ আমি চাই না। ডিউকের একটা বদনাম আছে, আমি চাই না তার ছোঁয়া ওকে লাগুক। আপনারও তো একটা মেয়ে আছে, তাই না? আমার সাথে যদি আপনার মেয়ের নাম জড়িয়ে খবরের কাগজে আজেবাজে কিছু ছাপা হয়, আপনার কেমন লাগবে? প্লিজ ইন্সপেক্টর। ওতে কাজ হবে না ডিউক, আমার মেয়ে নেই, ছেলে আছে। তারপর নিঃশব্দে খানিক হেসে জানতে চাইল, এই মেয়েটা কি মুক্তিযুদ্ধের সময় মেসেজ আনা নেয়া করতো? আপনি তো সবই জেনেছেন।
হুম, গম্ভীর দেখালো ফয়েজ আহমেদকে। ঠিক আছে, তোমার কথা রাখতে পারি আমি, তবে এক শর্তে। কি শর্ত? ব্যগ্রভাবে জানতে চাইল রানা। কেআই যে সব কিছুর পেছনে ছিল সেটা তুমি আবিষ্কার করেছো, বলল ফয়েজ আহমেদ। কিন্তু আসলে তুমি নও, আবিষ্কার করেছি আমি। অর্থাৎ কেসটা সলভ করেছি, তুমি নও, আমি। নিজের বুকে আঙুল ঠুকে নিজেকে দেখালো সে। এই আমি, রাজি আছো? আছি, তাড়াতাড়ি বলল রানা। সব কৃতিত্ব আপনার। একগাল হাসল ফয়েজ আহমেদ। সত্যি, মাঝে মধ্যে লোক তুমি খুব একটা খারাপ নও। একটু পর পুলিশ বোটের দিকে এগোলো ওরা। কাঁপায় একটা দীর্ঘশ্বাস ফেলল টিনা। আরে, মেয়েটাকে গুড বাই জানাবে না তুমি? অবাক হয়ে জানতে চাইল ফয়েজ আহমেদ। থমকে দাঁড়িয়ে পড়ল সে। যাও যাও, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। দেখো, বিদায় নিতে গিয়ে আবার যেন প্রেম না উতলে ওঠে। বেশি দেরি আমি সহ্য করব না। হুম, বলল রানা। বিদায় নেবার দরকার নেই। মেয়েটা অন্য রকম, মানে আমার টাইপের না। তাছাড়া নেভিতে ওর একজন বয়ফ্রেন্ড আছে। জটিলতা এড়িয়ে চলাই ভালো, তাই না? তুমি দেখছি আমাকে হতাশ করলে হে। আমার ধারণা ছিল মেয়েদের ব্যাপারে ভারী এক্সপার্ট লোক তুমি। এটা কি বুঝি বাগে আনা গেল না? ফয়েজ আহমেদের কথা বোধহয় শুনতে পায়নি রানা। হাঁটছে, কিন্তু মাঝে মাঝে পেছন ফিরে চাইছে ও। তাকাচ্ছে ঢিবির ওপর বাড়িটার দিকে। আশা, শেষ একবার যদি একটু দেখতে পায় মেয়েটাকে। কেউ জানল না, ঝোপের আড়ালে একটা জিগে গাছের গায়ে হেলান দিয়ে দু হাতে চোখ থেকে ডুকরে ডুকরে কাঁদছে তখন মেয়েটা।